যেখানে দুই বা ততোধিক এলিমেন্ট বা ব্রাঞ্চ এসে কানেক্টেড হচ্ছে। সো টোটাল আছে তিনটা, right? এটা একটা, এটা আর একটা, নিচের আর একটা, এই তিনটা আছে নোড। সো আমার নিচের নোডটাকে আমি গ্রাউন্ড হিসাবে ডিফাইন করলাম, এই যে গ্রাউন্ড সিম্বল হচ্ছে এটা, গ্রাউন্ড সিম্বল দিয়ে দিব। তারপর বাকি যে নোড গুলো আছে সেগুলোতে নোড ভোল্টেজ অ্যাসাইন করবো, right? তো আমার 1 নাম্বার নোড ধরে নিলাম, আমার এই নোড 1 নাম্বার, পরেরটা 2 নাম্বার। তো আমি নোড ভোল্টেজ গুলো লিখে নিব, V1 V2, V1 V2। এই ভি গুলো হবে আবার স্মল লেটার, ঠিক আছে? নোড ভোল্টেজ অলওয়েজ আমরা স্মল লেটারের ভি দিয়ে ডিফাইন করি। তো V1 V2 লিখলাম। তো স্টেপ 2 শেষ। স্টেপ 3 হচ্ছে কারেন্ট অ্যাসাইন করতে হবে, রাইট? প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট অ্যাসাইন করতে হবে। তো কারেন্ট অ্যাসাইন করার সময় অবশ্যই আমার সাইন কনভেনশন মেনে চলতে হবে, ঠিক আছে? সো ফার্স্টে আমি 10 এম্পিয়ার থেকেও আমি কারেন্ট ডিরেকশন অ্যাসাইন করা শুরু করতে পারি, 5 এম্পিয়ার দিয়েও আমি কারেন্ট ডিরেকশন অ্যাসাইন করা শুরু করতে পারি, ঠিক আছে? তো যেহেতু আমার কারেন্ট ডিরেকশন এই দুইটা সোর্সে দিয়ে দিছে, তো আমার জন্য ইজিয়ার হবে। আমি যদি এই 5 এম্পিয়ার বা 10 এম্পিয়ার থেকে শুরু করি, তাহলে আমার কারেন্টের ডিরেকশন গুলো অ্যাসাইন করা সুবিধা হবে এবং ভুল হবে না, right? তো বইয়ে দেওয়া আছে 5 এম্পিয়ার থেকে। 10 এম্পিয়ার থেকেও শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। এমন যাতে না হয় কেউ যাতে আবার না বুঝে বইয়ে 10 এম্পিয়ার দেওয়া আছে, 10 এম্পিয়ার যাতে মুখস্থ না করে, ঠিক আছে? বইয়ে 5 এম্পিয়ার দিয়ে শুরু করছে, তুমি চাইলে 10 এম্পিয়ার দিয়ে শুরু করে অঙ্ক করে দেখতে পারো। আনসার যদি প্রসিডিউর ঠিক থাকে, আনসার ম্যাচ করবে। এরকম কিছু না যে মুখস্থ করব, বইয়ে যা আছে উপরেরটাই আছে এর জন্য উপরেরটা নিব, এরকম কোনো প্যাটার্ন নেই। সো ধরে নিলাম আমি 5 এম্পিয়ার থেকে আমি কারেন্টের ডিরেকশন অ্যাসাইন করা শুরু করতেছি, ঠিক আছে? তো 5 এম্পিয়ারের যে কারেন্টের ডিরেকশনটা, সেটা দিয়ে দিচ্ছে রাইট টু লেফট। তার মানে 5 এম্পিয়ারের যে ব্রাঞ্চটা ছিল, সেটার কারেন্ট ডিরেকশন আমি অ্যাসাইন করলাম এই ডিরেকশন, মানে লেফট থেকে রাইট, যেটা দিয়ে দিছে। এই কারেন্টটা এই V1 নোডে আসবে, আসার পর এই কারেন্টটাকে কি ব্রাঞ্চ আউট হয়ে যেতে হবে। তো ব্রাঞ্চ আউট হলে কারেন্ট অবশ্যই এদিকে যেতে হবে আর নিচের দিকে যেতে হবে। কারেন্ট তো আর ব্যাক ফ্লো করবে না, কারেন্ট এই নোডে এসে তো আবার ফেরত যাবে না। যে জন্য যে দুইটা ব্রাঞ্চ পাইছে ওই দুইটা ব্রাঞ্চ দিয়ে কারেন্টটা ফ্লো হবে। তার মানে আমি আরো দুইটা ব্রাঞ্চের কারেন্ট ডিরেকশন অ্যাসাইন করে দিলাম। তারপর এই 4 ওহমের থ্রুতে কারেন্টটা এদিকে আসার পর আমি দেখতে পাচ্ছি 10 এম্পিয়ারের যে সোর্স ছিল, সেই 10 এম্পিয়ারের সোর্সের কারেন্টের ডিরেকশন অলরেডি উপরের দিকে অ্যাসাইন করে দেয়া আছে। তার মানে আমার এই ব্রাঞ্চের কারেন্টের ডিরেকশন যা অ্যাসাইন করা সেটাই রাখতে হবে, 10 এম্পিয়ার আমি দিলাম, আমার এই ব্রাঞ্চের কারেন্টও পাইলাম। সো 4 ওহমের যে রেজিস্টরটা আছে সেটা দিয়ে কারেন্ট বাম থেকে ডানে আসতেছে, আর 10 এম্পিয়ারের যে কারেন্ট সোর্স সেটা দিয়ে কারেন্ট এগেন এই যে উপরে উঠে আবার ডান থেকে বামে যাচ্ছে। তার মানে আমার এই পার্টিকুলার নোডে দুইটা কারেন্ট কি এন্টার হচ্ছে, দুইটা কারেন্ট এই দুইটা পার্টিকুলার নোডে, এই পার্টিকুলার নোডে দুইটা কারেন্ট আসতেছে। আসার পর একটা তো আগেই অ্যাসাইন করা আছে 5 এম্পিয়ার দিয়ে, কিছু কারেন্ট উপরে চলে গেছে। বাকি যে কারেন্টটা থাকবে তার কি যাওয়ার পথে একটাই, 6 ওহম দিয়ে সে গ্রাউন্ডে চলে যাবে, একটাই বাকি যাওয়ার পথ আছে। যে জন্য আমার 6 ওহমের কারেন্টের, এই 6 ওহমের ব্রাঞ্চের কারেন্টের ডিরেকশন হবে নিচের দিকে। সো কারেন্টের ডিরেকশন গুলো আমি অ্যাসাইন করে দিলাম। এখন প্রত্যেকটা যে অ্যাসাইন করা যে কারেন্টের ডিরেকশন, প্রত্যেকটা এখন নাম দিতে হবে, ব্রাঞ্চ কারেন্টের নাম দিতে হবে। তো উপর থেকে আমি শুরু করছিলাম, 5 এম্পিয়ার ব্রাঞ্চ থেকে আমি কারেন্টের ডিরেকশন নেওয়া শুরু করছিলাম, এখান থেকে নেমিংটা আমি শুরু করতে পারি। তো উপরের ব্রাঞ্চ কারেন্ট অর্থাৎ এটার নাম দিলাম I1। তারপরে যেটা পাচ্ছি যে এটার নাম দিলাম I2। নাম ইচ্ছা মতো দেওয়া যায়, কোনো সমস্যা নেই, আমার ওইখান থেকে যে শুরু করতে হবে এরকম কিছু না, ঠিক আছে? আমার জাস্ট কনসিস্টেন্সি, যেখান থেকে শুরু করছি এখান থেকে এক দিলাম, তোমরা ইচ্ছা মতো ABCD দিলেও কোনো সমস্যা নেই। তো I1 I2, নিচেরটাকে দিচ্ছি I3। তারপর এই পাশে 6 ওহমেরটাকে ওরা দিচ্ছে I4 I5। যেহেতু আমার লিখতে পারতেছি না, এর জন্য বইয়ের মতোই রাখতেছি, তোমরা ইচ্ছা মতো ABCD নাম দিলেও কোনো সমস্যা নেই। জাস্ট সাইন কনভেনশন বজায় রাখতে হবে এবং অঙ্কে ভুল করা যাবে না, তাহলে আনসার ঠিক হবে। আর এই 10 এম্পিয়ার কারেন্টের নাম দিচ্ছে I4, ঠিক আছে? সো ব্রাঞ্চ কারেন্ট গুলো আমি নেমিংটাও করে ফেলছি। সো আমি যে জিনিসটা আঁকছি এটাই হচ্ছে ফিগার বি। একটু দেখো যে ওরা নোড ভোল্টেজ অ্যাসাইন করছে এবং কারেন্টের ডিরেকশন অ্যাসাইন করছে। স্টেপ 3 শেষ। তারপরের স্টেপ হচ্ছে আমার দেখতে হবে সার্কিটে কোনো সুপার নোড অ্যাসাইন করা যায় কিনা, বা দুইটা নন রেফারেন্স নোডের মাঝখানে কোনো ভোল্টেজ সোর্স আছে কিনা। তো সার্কিটে কি এরকম কিছু আছে?
হ্যালো, দেখো হ্যাঁ ফিগার স্যার। 3.3 বি তে দুইটা নন রেফারেন্স নোডের মাঝখানে কোনো ভোল্টেজ সোর্স কি আছে? সার্কিটে না ভোল্টেজ স্যার। সোর্সই নেই, কোনো ভোল্টেজ সোর্সই নাই। সো আমার সুপার নোডের চিন্তা বাদ, সুপার নোড এখানে আমি অ্যাপ্লাই করা লাগবে না। তো নেক্সট স্টেপ, প্রত্যেকটা নোডে কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। নেক্সট স্টেপ হচ্ছে প্রত্যেকটা নোডে কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। সো আমার এক নাম্বার নোড যে ছিল V1, এখান থেকেই শুরু করি। তো এক নাম্বার নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি আসে। আমার I1 কারেন্টটা নোডের দিকে এন্ট্রি নিচ্ছে, I2 এবং I3 কারেন্ট এই V1 নোড থেকে এক্সিট করতেছে। তাহলে আমি কার্শফস কারেন্ট ল এবং সাইন কনভেনশন মেনে লিখতে পারি I1 ইকুয়ালস I2 প্লাস I3। ঠিক আছে, I1 ইকুয়ালস I2 জি প্লাস স্যার। I3 লিখতে পারি, কারণ I1 কারেন্টটা নোডে এন্টার করতেছে, আর I2 আর I3 নোড থেকে এক্সিট করতেছে। কার্শফস কারেন্ট ল অনুযায়ী আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি। তারপরের স্টেপ হচ্ছে এই ইকুয়েশনটাকে ওহমস ল তে কনভার্ট করতে হবে, এবং ওহমস ল ভোল্টেজটাকে, যে ভোল্টেজ ড্রপ ছিল সেটাকে নোড ভোল্টেজের ফাংশন হিসাবে লিখতে হবে, এবং এমন ভাবে লিখতে হবে যাতে হায়ার পটেনশিয়ালটা ফার্স্টে থাকে আর লোয়ার পটেনশিয়াল পয়েন্টটা লাস্টে থাকে, অর্থাৎ ভি হায়ার মাইনাস ভি লোয়ার এটা করতে হবে। তো আগেই বলছি, কারেন্ট অলওয়েজ হায়ার পটেনশিয়াল পয়েন্ট থেকে লোয়ার পটেনশিয়ালের পয়েন্টের দিকে যায়। রাইট, কারেন্ট অলওয়েজ হায়ার পটেনশিয়াল পয়েন্ট থেকে লোয়ার পটেনশিয়াল পয়েন্টের দিকে যায়। এখন এখন দেখো I1 কারেন্টটা এই ব্রাঞ্চে এই V2 থেকে শুরু হয়ে V1 এর দিকে আসতেছে, তাই তো? অ্যারো সাইন তো তাই জি বলে। I1 জি স্যার। কারেন্টটা V2 থেকে শুরু হয়ে V1 এ আসতেছে। তো কারেন্ট হায়ার পটেনশিয়াল পয়েন্ট থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যায়। তার মানে আমার I1 ব্রাঞ্চ কারেন্টের জন্য হায়ার পটেনশিয়াল নোড কোনটা? V2। V2। আর লোয়ার পটেনশিয়াল হচ্ছে V1। V1। তার মানে আমার, আচ্ছা I1 এর জন্য লাগবে না, কারণ I1 কারেন্টের ভ্যালুটা দিয়েই দিছে 5 এম্পিয়ার। কারেন্ট সোর্সের I1 কারেন্ট সোর্সের ভ্যালু দিয়ে দিছে 5 এম্পিয়ার। আমার তো ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নাই, আমি যেহেতু অলরেডি মানটাই জানি। সো I1 এর জন্য 5 এম্পিয়ার লিখে ফেলছি। I1 এর জন্য আর ওহমস লটা লাগবে না, কারণ কারেন্টের ভ্যালু অলরেডি। C2 কারেন্টের জন্য যে আমি ওহমস লটা লিখলাম, এটা হবে ভি ডিভাইডেড বাই আর। আর যেখানে এই 4 ওহম রেজিস্টর, মানে আর হচ্ছে 4 ওহম রেজিস্টর, এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, এর উপরে যে ভোল্টেজ ড্রপ 4 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা ছিল, সেটাকে আমার নোড ভোল্টেজের ফাংশন হিসেবে লিখতে হবে। তার মানে নোড ভোল্টেজ হিসেবে লিখবো ভি হায়ার মাইনাস ভি লোয়ার। আমার হায়ার পটেনশিয়াল পয়েন্ট ছিল V1, লোয়ার পটেনশিয়াল নোড ছিল V2, সেজন্য আমি V2। লিখলাম V1 মাইনাস V2। সিমিলারলি I3 কারেন্ট, দেখো I3 কারেন্ট কোথায় আছে? I3 এটা, এই ব্রাঞ্চ কারেন্ট হচ্ছে I3। তো I3 কারেন্টটা V1 নোড থেকে শুরু হয়ে গ্রাউন্ড নোডের দিকে যাচ্ছে। দেন I3 কারেন্ট V1 থেকে শুরু হয়ে গ্রাউন্ড নোডের দিকে যাচ্ছে। গ্রাউন্ড নোডের পটেনশিয়াল 0, তো বোঝাই জি স্যার। যাচ্ছে আমার গ্রাউন্ড নোড লোয়ার পটেনশিয়াল। Recording in progress. সো এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি, তাই না? এই ইকুয়েশনটাকে একটু গুণ জি স্যার। ভাগ করলে এটা থেকে পার্সিংশনটা 3.1।
Recording in আমরা এই progress. ইকুয়েশন 1টা পাচ্ছি, সেটা হচ্ছে ইকুয়েশন 1। তারপর আমার অন্য নোডে, সেকেন্ড নোড, আমার তো আর একটা নোডই বাকি আছে, সেকেন্ড নোড অর্থাৎ V2 নোডে এগেইন আরেকটা কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তো V2 নোডে দেখতে পাচ্ছি কারেন্ট I2 কারেন্ট এন্টার করতেছে, I4 কারেন্ট এন্টার করতেছে, I1 এবং I5 কারেন্ট ওই নোড থেকে এক্সিট করতেছে। সো এগেইন আমি কেসিএল অ্যাপ্লাই করলে লিখতে পারতেছি সাম অফ দি কারেন্ট এন্টারিং ইকুয়াল সাম অফ দি কারেন্ট এক্সিটিং। So I2 plus I4 equals I1 plus I5। এটা লিখার পর এগেইন আমরা প্রত্যেকটা কারেন্টকে আমরা নোড ভোল্টেজের ফাংশন হিসেবে ওহমস ল দিয়ে লিখে ফেলবো। I2 কারেন্ট আমরা অলরেডি বের করে রাখছি, I2 কারেন্টের জন্য কি হবে, তো এটা বসায় দিলাম। তারপর I4 কারেন্টের ভ্যালুটা অলরেডি দেয়াই আছে, কারেন্ট সোর্সের ম্যাগনিটিউড হচ্ছে 10 এম্পিয়ার, তাই তো সরাসরি আমার ভ্যালু যেহেতু কারেন্টের জানি, সরাসরি আমি 10 বসায় দিলাম। তারপর আসছে I1, I1 এর ভ্যালু তো আমি অলরেডি জানি, I1 এর ভ্যালু হচ্ছে 5, তো সরাসরি মান বসায় দিলাম। বাকি থাকে I5 কারেন্টটা হচ্ছে 6 ওহম এর মধ্যে দিয়ে কারেন্ট, 6 ওহম এর মধ্যে দিয়ে I5 কারেন্টটা যাচ্ছে, সেটা V2 থেকে শুরু হয়েছে, গ্রাউন্ড নোডে যে শেষ হয়েছে। আমার হায়ার পটেনশিয়াল পয়েন্ট অবশ্যই V2, সেজন্য লিখলাম V2 মাইনাস 0 ডিভাইডেড বাই সেই 6 ওহম রেজিস্ট্যান্স। এগেইন এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করলে আমি 3.1.2 পাচ্ছি। আরো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? হ্যালো? নো স্যার। আচ্ছা, সো আমি দুইটা ইকুয়েশন পাইলাম, 3.1.1 আর 3.1.2। আমার আননোন ভেরিয়েবল আছে কয়টা এই দুইটা ইকুয়েশনের মধ্যে? আননোন ভেরিয়েবল কয়টা? দুইটাই স্যার। দুইটা। ইকুয়েশন কয়টা? দুইটা। সো আমরা এতটুকু পড়ে আসছি না, যদি আমার কোনো ইকুয়েশনে n সংখ্যক আননোন ভেরিয়েবল থাকে এবং আমার যদি n সংখ্যক ইকুয়েশন থাকে, তাহলে আমরা সেই ইকুয়েশন গুলোকে সলভ করতে পারি, রাইট? এতটুকু জানো তো? এটা জানো যে আমার যদি তিনটা আননোন ভেরিয়েবল থাকে আর ইকুয়েশন থাকে যদি দুইটা, ওই ইকুয়েশনটাকে আমরা সলভ করতে পারবো? হ্যালো? না স্যার, পারবো না। ধরো আমার এটা একটা ইকুয়েশন, আর একটা ইকুয়েশন আছে 10x মাইনাস জেড ইকুয়ালস 5। ধরে নাও আমার এই দুইটা ইকুয়েশন আছে, ইকুয়েশন দুইটা দিয়ে বললাম যে ইকুয়েশন সলভ করো। সলভ করারই দরকার নাই, আগে দেখেই বুঝতে হবে যে আমি এই দুইটা ইকুয়েশন দিয়ে, তিনটা আননোন ভেরিয়েবল যেহেতু আছে আর ইকুয়েশন আছে দুইটা, সেজন্য আমি এই ইকুয়েশন সলভ করতে পারবো না। Right? আমার যতটা আননোন ভেরিয়েবল থাকবে ততটাই ইকুয়েশন থাকতে হবে সলভ করার জন্য। তো যেহেতু আমার দুইটা আননোন ভেরিয়েবল এবং দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, এই দুইটা ইকুয়েশনকে এখন আমি ইজিলি সলভ করতে পারবো। প্রতিস্থাপন পদ্ধতিতে ইজিলি সলভ করতে পারবো কিংবা ক্যালকুলেটরে সলভ করতে পারবো। সলভ করলে আমি V1 এবং V2 এর ভ্যালু পেয়ে যাব। V1 এন্ড V2 এর ভ্যালু পেলে প্রত্যেকটা ব্রাঞ্চ কারেন্ট এই ফর্মুলাগুলো থেকে আমি প্রত্যেকটা ব্রাঞ্চ কারেন্ট বের করতে পারবো। এটাই চাইছে। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ নো স্যার। ঠান্ডা পানি বুঝ দাও। গেল, তারপর নেক্সট। স্যার আমাদের ক্যালকুলেশনটাই করে দেখাইতে হবে যে প্রতিস্থাপন পদ্ধতি না হয় ইয়াতে কোনো একটাতে। স্যার আমরা যদি আয়ে রেখে দিতাম স্যার, আমরা কি একটা লুপ নিয়ে তারপরে তিনটা সমীকরণ নিতে পারতাম? কেভিএল অ্যাপ্লাই করতে বলতেছো? জি স্যার। কেভিএল টা হচ্ছে মেশ অ্যানালাইসিস, পরের মেথড। করা যাবে না স্যার? ওইটা হচ্ছে মেশ অ্যানালাইসিস, তুমি যেটা বলতেছো সেটা মেশ অ্যানালাইসিস। আমরা এখন করতেছি নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিসে কেসিএল অ্যাপ্লাই করতে হয়, ব্রাঞ্চ কারেন্ট নিতে হয়, লুপ কারেন্ট নেওয়া যায় না। কারশফস কারেন্ট লটা কি? প্রত্যেকটা ব্রাঞ্চ কারেন্টের যোগফল, তাই না? তুমি যেটা বলছো লুপ কারেন্ট, সেটা করলে আমার মেশ অ্যানালাইসিস করতে হবে, যেটা আমরা পরে শিখবো। নোডাল শেষ হইলে আমরা মেশ শুরু করব, তখন আমরা লুপ কারেন্ট নিব, ব্রাঞ্চ কারেন্ট নিব না। আচ্ছা স্যার।
মানে স্যার তো আমি আমার চাইলে তো অ্যাপ্লাই করতে। না, পারবা না। নোডাল আচ্ছা অ্যানালাইসিসে অবশ্যই আমার ব্রাঞ্চ কারেন্ট অ্যাপ্লাই করতে হবে। নোডাল অ্যানালাইসিসে অবশ্যই ব্রাঞ্চ কারেন্ট অ্যাপ্লাই করতে হবে। নোডাল অ্যানালাইসিসে লুপ অ্যাপ্লাই করলে তো হচ্ছে না। স্যার কেসিএলটা কি? কেসিএল হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চ কারেন্টের যোগফল সমান 0। স্যার আমি আয়ে রেখে দিয়ে 3টে সমীকরণ নিতে চাইছিলাম। বুঝি নাই, কি করতে চাইছিলা? আমি আয় রেখে দিয়ে স্যার 3টে সমীকরণ নিতে চাইছিলাম। কিভাবে? আগের ইকুয়েশন থেকে তোমার 3টা সমীকরণ বলো, তাহলে আমি বুঝতে পারবো স্যার কি করতে আগে যাচ্ছ। দুইটা ব্রাঞ্চের সমীকরণ আমরা পাইছি না 2টা ব্রাঞ্চ স্যার? থেকে কারেন্টের কেসিএল অ্যাপ্লাই করলে 2টা ইকুয়েশন পাইতেছি। তারপর হ্যাঁ, তৃতীয় সমীকরণটা আমি স্যার কেবিএল অ্যাপ্লাই করে নিতে চাইছিলাম। না, কার এই নোডাল অ্যানালাইসিসে কোনো কেভিএল চলবে না। আচ্ছা স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, নোডাল অ্যানালাইসিসে কোনো কেভিএল চলবে না, কেভিএল তুমি অ্যাপ্লাই করতে পারবা না। নোডাল অ্যানালাইসিসে কেসিএল, কোনো কেভিএল আসবে না, লুপিংও অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে আর নোডাল অ্যানালাইসিস হলো না, সেটা মেশ অ্যানালাইসিস হয়ে গেল, যেটা আমরা পরে শিখবো, পরের মেথড। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, দেন এক্সাম্পল 3.2 টা দেখি। এক্সাম্পল 3.2 তে কি বলা আছে? একটা সার্কিট দেয়া আছে। সার্কিটে এগেইন আগের মতো আমার কয়টা নোড আছে বের করে নিলাম। এখানে 3টা নোড আছে, 1 2 3, আর গ্রাউন্ড নোড 4টা নোড আছে টোটাল। নিচের নোডটাকে আমরা গ্রাউন্ড অ্যাসাইন করলাম এবং 0 নোড ভোল্টেজ অ্যাসাইন করে দিলাম। তারপরের কাজ হবে আমার প্রত্যেকটা নোডে নোড ভোল্টেজের নেম অ্যাসাইন করা। সো এভাবে অ্যাসাইন করব V1 V2 V3। ঠিক আছে, V2 V1 নোডের নেম অ্যাসাইন করলাম। তারপরের কাজ হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট অ্যাসাইন করতে হবে। সো ব্রাঞ্চ কারেন্ট অ্যাসাইন করার সময় যেহেতু আমার কারেন্ট সোর্স দিয়ে দিয়েছে, যে কোনো একটা কারেন্ট সোর্স থেকে আমার যাত্রাটা শুরু করব, যাতে আমার কারেন্টের ডিরেকশন গুলো পারফেক্ট হয়। তো আমি 3 অ্যাম্পিয়ার থেকে আমার যাত্রা শুরু করতেছি। 3 অ্যাম্পিয়ারের কারেন্টের ডিরেকশন দিয়ে দিচ্ছি উপরের দিকে। আমি এই ব্রাঞ্চ কারেন্টের ডিরেকশন দিলাম উপরের দিকে। আইএক্স, যেহেতু এখানে আমার একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা তাই না? কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের যে ডিপেন্ডেন্ট ভ্যালুটা আইএক্স, আইএক্স এর ডিরেকশন দিয়ে দিচ্ছে বাম থেকে ডানে। তার মানে আমার আরো একটা ব্রাঞ্চের কারেন্টের ডিরেকশন পেয়ে গেলাম। 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশন বাম থেকে ডানে অ্যাসাইন করে দিলাম। তার মানে আমার 3 এম্পিয়ার কারেন্টটা এই ব্রাঞ্চে এসে ডানে যাবে, আর আরেকটা পথেই আছে 4 ওহম। যেহেতু কারেন্ট আর ব্যাক ফ্লো করে আবার ফেরত আসতে পারবে না, কারেন্টের এই পথেই যেতে হবে। তারপর এই 4 ওহমের মধ্যে দেখি 4 ওহমে কারেন্ট একমাত্র এই 2 ওহম থেকেই এই V2 নোডে আসতেছে। তার মানে 4 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট অবভিয়াসলি নিচের দিকে গ্রাউন্ডে চলে যাবে। তারপর এই পাশে দেখি 8 ওহমের মধ্যে 8 ওহমের মধ্যে যেহেতু 2 ওহম থেকে বাম থেকে ডানে কারেন্ট আসতেছে, তার মানে 4 ওহমে উপর থেকে নিচে যাবে, আর 8 ওহমে অবশ্যই বাম থেকে ডানে যাবে, কারণ 2 ওহমের মধ্যে যে কারেন্ট আসতেছে সেটাই তো স্প্লিট হচ্ছে, right? তারপর এই V3 নোডে 4 ওহম থেকেও কারেন্ট আসতেছে, 8 ওহম থেকেও কারেন্ট আসতেছে, এবং টুয়াইস আইএক্স এর ডিরেকশনটাও দেয়া আছে নিচের দিকে। তার মানে সবকিছু আমার এই যে সাইন কনভেনশন সবকিছু ঠিক আছে, কারেন্টের ডিরেকশন আমি উল্টাপাল্টা কিছু দেই নাই। এটা দেখে আরেকবার ভেরিফাই হয়ে গেলাম। তাহলে আমি এই ব্রাঞ্চের কারেন্টের ডিরেকশন দিব নিচের দিকে। কারেন্টের ডিরেকশন অ্যাসাইন করা শেষ। তারপর আমি প্রত্যেকটা ব্রাঞ্চ কারেন্টের নেমিং করব। ঠিক আছে, সো নেমিং করছে ওরা এভাবে করছে, যে যে ব্রাঞ্চ কারেন্ট গুলোর ভ্যালু দেয়া আছে এগুলোর ওরা সব ডিরেক্টলি ভ্যালু বসায় দিছে। তুমি প্রত্যেকটা I1 I2 এইভাবে দাও, কোনো সমস্যা নেই। এটার নাম I1, এটার নাম I2, I3, I4, I5 এন্ড নিচেরটা হচ্ছে I6। ব্রাঞ্চ কারেন্ট গুলো পাইলাম। ওরা ফিগার বি তে কি করছে, যেটার ভ্যালু জানি, I1 এর ভ্যালু আমি জানি 3 অ্যাম্পিয়ার, সরাসরি ভ্যালু লিখে ফেলছে। আর নিচেরটায় যে টুয়াইস আইএক্স, এটারও ভ্যালু দেয়া আছে টুয়াইস আইএক্স। সো এখানে নতুন করে কোনো নাম দেয় নাই, টুয়াইস আইএক্স ই লিখে দিছে। তো বাকি ব্রাঞ্চ কারেন্ট গুলোকে নাম দিছে। আচ্ছা, তারপর আমার প্রত্যেকটা নোডে, আচ্ছা তারপর স্টেপ হচ্ছে আমার সুপার নোড আছে কিনা, নন রেফারেন্স নোডের মাঝে কোনো ভোল্টেজ সোর্স আছে কিনা। তো আমার এই সার্কিটে কোনো ভোল্টেজ সোর্সই নাই, তো আমার সুপার নোডের কনসেপ্ট আসবে না।
দেন স্টেপ হচ্ছে প্রত্যেকটা নোডে কেসিএল অ্যাপ্লাই করবো। তো ভি1 নোডে কেসিএল অ্যাপ্লাই করলে এই ইকুয়েশনটা পাচ্ছি, 3 অ্যাম্পিয়ার কারেন্ট এন্টার করতেছে, আইএক্স চলে যাচ্ছে, আই1ও বের হয়ে যাচ্ছে। তো লিখতে পারি 3 ইকুয়ালস আই1 প্লাস আইএক্স। তারপর আই1টাকে আমরা ওই যে ওহমস ল দিয়ে নোড ভোল্টেজের ফাংশন লিখবো। সো আই1 হচ্ছে এটা, আই1 ভি1 নোড থেকে শুরু হয়ে ভি3 নোডের দিকে যাচ্ছে কারেন্টটা, সেজন্য আমার হায়ার পটেনশিয়াল পয়েন্ট ভি1, লোয়ার পটেনশিয়াল ভি3। তো লিখলাম ভি1 মাইনাস ভি3 ডিভাইডেড বাই দি রেজিস্ট্যান্স 4 ওহম। তারপর আইএক্স দেখতে পাচ্ছি আমার এই ব্রাঞ্চের কারেন্ট, সো এটা ভি1 নোড থেকে শুরু হয়ে ভি2 নোডে যাচ্ছে, সো ভি1 মাইনাস ভি2 ডিভাইডেড বাই এই 2 ওহম রেজিস্ট্যান্স। যে ইকুয়েশনটা পাইলাম এটাকে একটু সিম্পলিফাই করলে ইকুয়েশন 3.2.1 পাচ্ছি। ঠিক আছে, তারপর আমার সেকেন্ড নোড, এখানে আবারও একটা কেসিএল অ্যাপ্লাই করব। সেকেন্ড নোডে কেসিএল অ্যাপ্লাই করলে পাচ্ছি আইএক্স ইকুয়ালস আই2 প্লাস আই3, রাইট? আইএক্স ইকুয়ালস আই2 প্লাস আই3 কারেন্ট পাচ্ছি। তো ওটার আইএক্স ইকুয়ালস আই2 প্লাস আই3 পেলে এগেইন আগের মতো এই নোড ভোল্টেজ দিয়ে আমি ইকুয়েশন গুলো লিখে ফেলবো। তারপর আমার আরেকটা নোড আছে এখন ভি3, ভি3 তে কেসিএল অ্যাপ্লাই করলে পাচ্ছি কি আই1 প্লাস আই2 ইকুয়ালস টুয়াইস আইএক্স, আই1 প্লাস আই2 ইকুয়ালস টুয়াইস আইএক্স। সো আইএক্স এর ভ্যালুটা কি, আইএক্স এর ভ্যালু হচ্ছে এই ব্রাঞ্চ কারেন্ট। সো এই জায়গায় আমরা আইএক্স এর যে ইকুয়েশনটা ছিল সেটা বসাবো। I1 প্লাস I2 ইকুয়ালস টুয়াইস IX, এখানে IX এর জায়গায় আমরা যে আগে যে IX এর জন্য যেটা লিখছিলাম V1 মাইনাস V2 ডিভাইড বাই 2 সেটাই বসাবো। ঠিক আছে, V1 মাইনাস V2 ডিভাইড বাই 2 আর মাল্টিপ্লিকেশন হিসেবে ছিল টুয়াইস IX, এর জন্য মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা 2 বা গেইন 2। বাকি কারেন্ট গুলো আমরা অ্যাজ ইউজুয়াল হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ডিভাইড বাই দ্যাট ব্রাঞ্চেস রেজিস্ট্যান্স এভাবে লিখছি, লিখে সিম্পলিফাই করলে আরেকটা ইকুয়েশন পাচ্ছি। সো আমার আননোন ভ্যারিয়েবল আছে তিনটা, ভি1 ভি2 ভি3, ইকুয়েশনও আছে তিনটা। সো আমরা 3/3 ইকুয়েশন সলভ করতে পারবো। কিভাবে সলভ করবো বলো এখন? প্রতিস্থাপন, অপনয়ন, নাকি ক্রেমার্স স্যার রুল? যদি ক্যালকুলেটরে সলভ করে বাই সলভিং এত 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 দিয়ে যদি একবারে ভি1 ভি2 ভি3 ইজ ইকুয়াল টু লিখে দিই, কোনো সমস্যা হবে? হ্যাঁ হবে, তুমি ওটা ডিরেক্ট করতে পারো আনসার ঠিক আছে কিনা, বাট প্রসিডিউর দেখাইতে হবে। ক্যালকুলেটরে তুমি সলভ করে আনসার চেক করতে পারো তোমার আনসার ঠিক আছে কিনা, বাট পরীক্ষার খাতায় প্রসিডিউর দেখাইতে হবে যে কিভাবে সলভ করলাম। তো এখন বলো কোন পদ্ধতি ইউজ করে সলভ করবো তিনটা ইকুয়েশন? আমার ইচ্ছা মতো বল। এই যে তিনটা ইকুয়েশন সলভ করতে হবে, স্যার ক্র্যামার্স ক্রেমার্স রুল দিয়ে, ক্রেমার্স রুল অ্যাপ্লাই করলে সবচেয়ে সহজ। প্রতিস্থাপন পদ্ধতি করতে যাবা কোনো জায়গায় প্লাসের জায়গায় মাইনাস, কারণ পরীক্ষার হলে অনেক রাশে থাকবা এবং টেন্স থাকবা, এবং এই ভুলটা সব অনেকেরই হয়। প্রতিস্থাপন পদ্ধতি অর্থাৎ সাবস্টিটিউশন মেথড করতে গেলে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, সাইড চেঞ্জ করতে যে সাইন চেঞ্জ করে নাই, এরকম হয়ে যায়। সো আমার যখন 3/3 চলে আসবে সবচেয়ে বেস্ট আমরা ক্রেমার্স রুল অ্যাপ্লাই করবো, তাহলে ভুল জানলা কি শুরু কর। কামড়াইছো কি?
তাই তো Eu vou ter cool. Kirimu. কারে তো এটা Babira. যাই 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 এটারে Aí tá, né? Deixa eu ver que বেশ করে কাছে যা লাগবে না Recording in progress. যেটা বলতেছিলাম যে আমরা যদি এরকম 3/3 ইকুয়েশন পাই, আমরা ক্রেমার্স রুল দিয়ে সেটাকে সলভ করার চেষ্টা করব, তাহলে আমার ভুল কম হবে। অপনয়ন পদ্ধতি করতে গেলেও আমার সার্টেন একটা ফ্যাক্টর দিয়ে প্রত্যেকটা ইকুয়েশনের মাল্টিপ্লিকেশন করতে হয়, যোগ বিয়োগ করার ব্যাপার থাকে। তো সেজন্য ক্রেমার্স রুল ইউজ করবা, ওইসবের কোনো চিন্তা নাই, জাস্ট দেখে দেখে সবগুলো টাইপ করব, কোএফিসিয়েন্ট গুলো সাইন সহ আমরা দেখে দেখে টাইপ করব, আর ইজিলি হয়ে যাবে। তো ক্রেমার্স রুল দিয়ে সলভ করি, ক্রেমার্স রুলটা একটু শিখাও হয়ে যায়। ঠিক আছে, ক্রেমার্স রুলটা মনে আছে সবার? ইন্টারমিডিয়েটে করে আসছো জি স্যার। ম্যাট্রিক্স নির্ণায়কের চ্যাপ্টার। সো ক্রেমার্স রুলটা আমরা এভাবে লিখবো যে ফার্স্টে আমার তিনটা ইকুয়েশন ছিল, যেটা ইকুয়েশন গুলো একবার টাইপ করে নি। B1 B2 B3 আকারে সাজিয়ে দিন। ক্রেমার্স রুলটা হচ্ছে ফার্স্টে যখন ইকুয়েশন গুলোকে লিখবো, ইকুয়েশন গুলোর আননোন ভেরিয়েবল গুলো থাকবে এই ইকুয়াল সাইনের বাম দিকে, আর কনস্ট্যান্ট যেগুলো ছিল সেগুলো কনস্ট্যান্ট গুলোকে অবশ্যই ইকুয়াল সাইনের ডান দিকে সরায় দিব। ওই অবস্থায় আমরা প্রত্যেকটা আননোন ভেরিয়েবলের যে কোইফিশিয়েন্ট ছিল সাইন প্লাস মাইনাস সাইন সহ, সেই আননোন ভেরিয়েবলের কোইফিশিয়েন্ট গুলা আমরা লিখবো। যেমন প্রথম রো, অর্থাৎ প্রথম ইকুয়েশন হবে প্রথম রোতে, প্রথম রো হবে প্রথম ইকুয়েশনের জন্য। সো কোএফিসিয়েন্ট গুলো লিখলাম 3 -2 -v3 মানে -1, রাইট? সিমিলারলি নেক্সট রোতে হবে নেক্সট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন, সো -4 +7 -v3 আছে, তার মানে -1। নেক্সট রো হবে নেক্সট ইকুয়েশনের জন্য 2 -3, তারপর আছে +v3 মানে +1। সো এটা একটা হবে ম্যাট্রিক্স। তারপর আমার যে আননোন ভ্যারিয়েবল গুলো আছে v1 v2 v3, এইগুলোকে আমি এভাবে লিখে ফেলবো v1 v2 v3 সিঙ্গেল কলামে আননোন ভ্যারিয়েবল গুলো লিখে ফেললাম। তারপর ইকুয়াল সমান সমান হবে আমার যে কনস্ট্যান্ট গুলো ছিল ইকুয়াল সাইনের ডান পাশে যেসব কনস্ট্যান্ট ছিল সেই কনস্ট্যান্টের ভ্যালু, তার মানে আমার এখানে আছে 12 0 0। এইভাবে ফার্স্ট ইকুয়েশনটা লিখলাম। তারপর আমার ক্রেমার্স রুল যখন অ্যাপ্লাই করতে হবে, ক্রেমার্স রুল অ্যাপ্লাই করার সময় ফার্স্ট আমি ডেল্টা ক্যালকুলেশন করব। ডেল্টাটা হচ্ছে আমার যে এই ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক অর্থাৎ ডিটারমিনেন্ট। ডেল্টার ভ্যালুটা হবে আমার এই ম্যাট্রিক্সে, যে উপরের ম্যাট্রিক্সটা, আমরা ক্যালকুলেটরে নির্ণায়ক বা ডিটারমিনেন্টটা বের করব। ডিটারমিনেন্ট বের করলে ডেল্টার একটা ভ্যালু পাচ্ছি। তারপর আমার ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 বের করতে হবে। সো ডেল্টা 1 হবে অর্থাৎ v1, এটার জন্য আমরা ডেল্টা 1 বের করব। সো v1 এর যে কোএফিসিয়েন্ট গুলো ছিল আমার তিনটা
রোতে V1 এর যে কোএফিসিয়েন্ট গুলো ছিল 3 -4 -2, এই V1 এর কোএফিসিয়েন্ট গুলোর পরিবর্তে আমরা কনস্ট্যান্টের যে ভ্যালু গুলো ছিল সেটা লিখব। V1 এর কোএফিসিয়েন্টের কলামে আমরা যেহেতু ডেল্টা 1 অর্থাৎ V1 এর জন্য ডেল্টা 1 আমরা ক্যালকুলেট করছি, সো V1 এর যে কোএফিসিয়েন্ট ছিল সেই কলামের পরিবর্তে আমরা কনস্ট্যান্টের কলামটা লিখব 12 0 0। তারপর বাকি যে দুইটা কলাম ছিল অ্যাজ ইউজুয়াল আমরা লিখব -2 7 -3 -1 -1 1। তারপর এই ম্যাট্রিক্সে অর্থাৎ এটা আমরা ডিটারমিনেন্ট বের করব, এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বের করব। তাহলে আমাদের V1 এর ভ্যালু হবে, V1 এর ভ্যালু কি হবে বলো? লেখা আছে ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা। তাহলে আমাদের V1 এর ভ্যালু হবে আমার ডেল্টা 1 ডিটারমিনেন্ট করে যে ম্যাগনিটিউডটা পাচ্ছি সেটা ডিভাইডেড বাই এই ডেল্টার ডিটারমিনেন্টের ভ্যালুটা। এটা করলে আমি নোড ভোল্টেজ 1 V1 পেয়ে যাচ্ছি। সিমিলারলি V2 বের করার জন্য আমি ডেল্টা 2 লিখবো। সো ডেল্টা 2 হচ্ছে V2 এর জন্য, সো V2 এর কোএফিসিয়েন্ট যতগুলো ছিল -2 7 -3, ওই কোএফিসিয়েন্ট গুলোর পরিবর্তে আমরা এই কনস্ট্যান্টের কলামটা লিখবো, বাকি সব অ্যাজ ইউজুয়াল ঠিক থাকবে। 3 -4 2, তারপর V2 এর কলামের পরিবর্তে আমরা লিখবো কনস্ট্যান্টের কলাম 12 0 0, তারপর বাকি কলামটা অ্যাজ ইউজুয়াল -1 -1 1 লিখে এই ডেল্টা 2 এর জন্য ডিটারমিনেন্ট করব। তারপর আমার V2 হবে ডেল্টা 2 ডিভাইডেড বাই ডেল্টা করলে আমি নোড ভোল্টেজ 2 পেয়ে যাচ্ছি। সিমিলারলি V3 এর জন্য ডেল্টা 3 ক্যালকুলেট করব, যেখানে V3 এর যেসব কোএফিসিয়েন্ট ছিল এই কোএফিসিয়েন্টের পরিবর্তে আমরা কনস্ট্যান্টের কলামটা লিখব 3 -4 2 -2 7 -3, তারপর V3 এর পরিবর্তে কনস্ট্যান্টের কলাম 12 0 0। এটাকে একটা ডিটারমিনেন্ট করব, নির্ণায়ক বের করব। নির্ণায়ক বের করার পর আমরা V3 এর ভ্যালু পাবো ডেল্টা 3 ডিভাইডেড বাই ডেল্টা। তো এভাবে আমরা তিনটা নোড ভোল্টেজ পাবো। ডিটারমিনেন্ট করে আর দেখানো লাগবে না, এটা ক্যালকুলেটরে বসায় দিলেই আমরা আনসার যেটা পাবো সেটা। বাট এই জিনিসগুলো যেগুলো আমি লিখলাম হোয়াইট বোর্ডে বা এখন যেটা স্ক্রিনে লিখলাম সেগুলো খাতায় লেখা থাকতে হবে। তারপরের কাজটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো বাকি। সো ক্রেমার্স রুল বুঝতে পারছি সবাই? জি স্যার। সো বুঝলে আমরা নর্মাল যেখানে কোনো সুপার নোড কনসেপ্ট নাই এরকম কোনো সার্কিট থাকলে আমরা সলভ করতে পারবো, রাইট? এখন আমরা সুপার নোড দিয়ে একটা এক্সাম্পল সলভ করি। তো ক্রেমার্স রুলটা অ্যাকচুয়ালি এখানে অন্যভাবে দেখাইছে, যে জন্য আমি তোমাদেরকে দেখাইলাম। বইয়ের মেথড ফলো করো না, ফলো করলে পাগল হয়ে যাও। এর জন্য আমি স্ক্রিনে যেটা দেখাই দিছি সেভাবে অ্যাপ্লাই করবা। বইয়ে ওরা যেভাবে ইউজ করছে এইভাবে আমরা বাংলাদেশিরা কোডে অভ্যস্ত না। তো আমি স্ক্রিনে যেভাবে দেখাইলাম সেভাবে করবা, বইয়ের মতো অযথা মুখস্থ করতে যায় না। তারপর আসি নোডাল অ্যানালাইসিস উইথ ভোল্টেজ সোর্সেস অর্থাৎ সুপার নোড কনসেপ্ট। এক্সাম্পল 3.33 সেটা হোমওয়ার্ক হিসেবেই রাখলাম। এক্সাম্পল 3.33 এটা একটা সুপার নোড ইউজ করা যায় না। দেখো আমার দুইটা নন রেফারেন্স নোড V1 এন্ড V2 নন রেফারেন্স নোড, ওই দুইটা নন রেফারেন্স নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তার মানে আমি এখানে একটা সুপার নোড কনসিডার করতে পারি। তারপর সুপার নোড অ্যানালাইসিসের অ্যাপ্রোচটা ফলো করতে হবে। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এক্সাম্পল 3.4 এও আরেকটা সুপার নোড আছে, ওই ম্যাথটা যেহেতু বড় সেটা আমরা একটু হাতে কলমে করব। ওইটা পারলে এক্সাম্পল 3.33 ও পারবা। সো সরাসরি আমি এক্সাম্পল 3.4 দেখাচ্ছি, এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো তোমাদের জন্য। কেউ কিছু বলতে চাচ্ছিল? হ্যালো, কেউ কিছু আস্ক করতে চাচ্ছিল? কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। আচ্ছা, সো কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এক্সাম্পল 3.4 শুরু করতেছি। এক্সাম্পল 3.4 এ
এই সার্কিটটা দেয়া থাকবে, এই যে ড্যাশ লাইন দিয়ে যে সুপার নোড ডিফাইন করে দেওয়া, এগুলো কিন্তু পরীক্ষার হলে ডিফাইন করে দিব না। তো আমি এখনই মুছে দিই। এগুলো কিন্তু থাকবে না, ঠিক আছে? যে ড্যাশ লাইন এগুলো থাকবে না। ড্যাশ লাইন ছাড়া এবং নোড গুলো অ্যাসাইন করা ছাড়া সার্কিট থাকবে। তো তোমার সুপার নোডটাকে খুঁজে বের করতে হবে কোনটা সুপার নোড। ঠিক আছে, এরকম সার্কিট থাকবে। তো ফার্স্টে আমার কাজ হচ্ছে সার্কিটে কয়টা নোড আছে সেটা খুঁজে বের করা। তো দেখলাম আমার সার্কিটে কয়টা নোড আছে, চারটা নোড আছে। একটা নোড, দুইটা নোড, তিনটা নোড, চারটা নোড, পাঁচটা নোড আছে টোটাল, রাইট? নিচে আরেকটা নোড, পাঁচটা নোড আছে। তো নোড গুলো ফার্স্টে খুঁজে বের করলাম। খুঁজে বের করার পর নিচের নোডটাকে গ্রাউন্ড নোড বা রেফারেন্স নোড হিসেবে অ্যাসাইন করে দিছি, গ্রাউন্ড কানেক্ট করে দিছি। তারপর বাকি যে চারটা নোড আছে ওইগুলোতে নোড ভোল্টেজ অ্যাসাইন করব। সো V1, V2, V3, V4 নোড ভোল্টেজ অ্যাসাইন করলাম। নোড ভোল্টেজ অ্যাসাইন করার পরের কাজ হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট অ্যাসাইন করতে হবে। সো ব্রাঞ্চ কারেন্ট এখন আমরা অ্যাসাইন করব। তো এখন তো আর কারেন্ট সোর্স নাই আগের মতো যে এত ইজিলি হবে না, এখন আমার বুঝে বুঝে করতে হবে। কিভাবে অ্যাসাইন করব? আমার ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালটা দেখো কোন দিকে আছে। তো দেখতে পাচ্ছি 20 ভোল্টের পজিটিভ টার্মিনাল আছে বামে। তার মানে এই 20 ভোল্টের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট অবশ্যই হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যায়। তার মানে ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল থেকেই কারেন্ট যাওয়া শুরু করবে। তো সেজন্য এই যে এখন আমি বুঝে বুঝে লিখবো, কারেন্টের ডিরেকশন 24 দিয়ে কারেন্ট যাবে ডান থেকে বামের দিকে। তারপর এই নোডে গিয়ে অবশ্যই কারেন্টটাকে স্প্লিট হয়ে যেতে হবে, দুইটা ব্রাঞ্চে চলে যেতে হবে। তো এই দুইটা ব্রাঞ্চে কারেন্ট একটা যাবে এইদিকে আর একটা এই নিচের ব্রাঞ্চ দিয়ে যাবে এই পাশে। তারপর এই 10 এম্পিয়ারের ব্রাঞ্চে যেহেতু কারেন্টের ডিরেকশন দেয়া আছে, যেটা দেয়া আছে সেটাই লিখবো। 10 এম্পিয়ারের যে ডিরেকশন দেয়া আছে সেই ডিরেকশনেই অ্যাসাইন করবো। তারপর এই পয়েন্টে এসে এই যে 10 এম্পিয়ারের যে কারেন্টটা সেই এই পয়েন্টে আসবে, আসার পর তার যাওয়ার পথ দিতে হবে তার দুইটা, right? তো একটা এই কারেন্টটা এই নোডে এসে একটা যাচ্ছে 20 ভোল্ট অর্থাৎ ডান থেকে বামে যাচ্ছে, 6 ওহম এইদিকে বাম থেকে ডানে যাবে, কারণ এই 10 এম্পিয়ারের কারেন্টটা এসে তো তার স্প্লিট হতে হবে, রাইট? একটা তো অলরেডি দিয়েই ফেলছি 20 ভোল্টেরটা ডান থেকে বামে, তো বাকিটা দিব। যেহেতু কারেন্ট উপরের দিকে আসতেছে তার মানে অবশ্যই 6 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট বাম থেকে ডানে যাবে। যাওয়ার পর আবার এই কারেন্টটা, এই যে 6 ওহমের কারেন্টটা এই পার্টিকুলার নোডে আসবে, আসার পর আবারও তাকে স্প্লিটেড হতে হবে। স্প্লিট হয়ে 4 ওহমের মধ্যে দিয়ে বসে কারেন্ট নিচে যেতে হবে, আর কোনো পথ নাই। তখন দেখতে পারতেছি যে 3Vx টা ছিল, এটা আর একটা প্যাচ লাগিয়ে দিচ্ছি। এখানে প্লাস মাইনাস আছে, প্লাসটা বাম দিকে। এখন কি করব? কারেন্ট কি এই পাশে যাবে? যেহেতু 6 ওহম কারেন্ট আমার বাম থেকে ডানে আসতেছিল, তো কারেন্ট কি 4 ওহম দিয়ে তো নিচে যাবে, এটা শিওর। 3Vx এ কি হবে বলো? হ্যালো? TVX এর আমরা কারেন্ট কি সুপার নোড হবে? কাউন্ট করবো স্যার। সুপার নোড কাউন্ট করলেও আমার তো ব্রাঞ্চের কারেন্টটা অ্যাসাইন করতে হবে পার্ট। সুপার নোড প্লাস তো থেকে দিবই। নেগেটিভের দিকে যাবে স্যার, তার পথ নাই তো স্যার। আচ্ছা, সো আমার ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল থেকেই যেহেতু কারেন্টটা শুরু হয়, এই যে নিচের অরিজিনাল সার্কিটে দেখো I3 ডিরেকশনটা অ্যাকচুয়ালি অপোজিট হবে। আমি যেটা ধরে নিছি অপোজিট হবে, right? কারণ কি, যে একটু করছে দাঁড়াও, লোডিং হয়ে নি। এই সার্কিটের বইটা যে কি দিয়ে লিখছিল আমি এটাই বুঝে পাই না। এত ইমেজ লোড হতে অনেক টাইম লাগে।
সো আমি এই 6 ওহমের যে কারেন্টের ডিরেকশনটা দিচ্ছি সেই অনুযায়ী যদি আমি করি, তাহলে দেখা যায় যে V3 তে এসে কারেন্টকে 3Vx এর মধ্য দিয়ে উল্টা ডিরেকশনে যাইতে হচ্ছে, অর্থাৎ বাম থেকে ডানে যেতে হচ্ছে। বাট আমরা তো জানি কারেন্ট অলওয়েজ হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যায়। তার মানে 3Vx এর হায়ার পটেনশিয়াল থেকে কারেন্ট বের হবে, নট এন্টার করবে। তার মানে আমার 6 এই যে এই ডিরেকশনটা অ্যাকচুয়ালি কারেক্ট না। সো এখন একটু আমার কারেকশন স্টেপ নিতে হবে। কি করলাম, 3Vx এর যে পজিটিভ টার্মিনাল, এখান থেকেই যেহেতু কারেন্ট বের হবে, এটা দিয়ে দিলাম। দিয়ে দিলে এখন আমার এই যে 6 ওহমের কারেন্টটা অ্যাকচুয়ালি রিভার্স করে দিতে হবে। 6 ওহমের কারেন্টটা আমার রিভার্স করে দিতে হবে কারেকশন করার জন্য। করলাম, অ্যাজ ইউজুয়াল স্যার ঠিক আগের ছিল। মতো দিয়ে তারপর রাখলে স্যার কি সমস্যা হতো স্যার? আগের মতো দিয়ে রাখলেও সমস্যা ছিল না, কারেন্টের ভ্যালু গুলো সলভ করার পর আগের মতো দিয়ে রাখলে কারেন্টের ভ্যালু গুলো আসতো নেগেটিভ। এই পাশে আমরা দিয়ে যখন স্যার রাখলে কারেন্টের ভ্যালু 3.2 আসতো সলভ নেগেটিভ। করেছিলাম স্যার, দ্যাট মোমেন্টেও স্যার একটা মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, যেমন 6 ওহম ডান দিকে যাচ্ছে আর 3Vx বাম দিকে আসতেছে। তো স্যার এই ক্ষেত্রে আমরা এটাকে দিয়ে 6 দিলে এরটাকে সমস্যা চেঞ্জ হতো না, কেন করতেছি? চেঞ্জ করার দরকার নাই, এভাবে রাখতে পারি। তাহলে আমার কারেন্টের ভ্যালু 6 ওহমের কারেন্টের ভ্যালুটা আসবে আমার এই ডিরেকশনে যখন দিয়ে রাখছি, সলভ করলে কারেন্টের ভ্যালু আসবে নেগেটিভ। ওই নেগেটিভটা দেখে তখন বুঝতে হবে যে আমি 6 ওহমের কারেন্টের ডিরেকশন অ্যাকচুয়ালি উল্টা নিয়ে নিছিলাম, অ্যাকচুয়ালি কারেন্ট যাচ্ছে এদিকে। স্যার 6 ওহমের কারেন্টটা আর এদিকে 3Vx এর কারেন্টটা স্যার একই বিন্দুতে মিলিত হয়ে 4 ওহম দিয়ে চলে যেতে পারে না স্যার? হ্যাঁ পারে, এভাবেও যদি করো কোনো সমস্যা নাই। বাট কারেন্টের ভ্যালু, এই কারেন্টের ভ্যালুটা এই 6 ওহমের যদি এই ডিরেকশন থাকে তাহলে নেগেটিভ আসবে কারেন্টের ডিরেকশন। তখন বলে দিবা যে কারেন্ট যেহেতু নেগেটিভ পাচ্ছি, অ্যাকচুয়ালি কারেন্টটা ওই দিকে না, অ্যাকচুয়ালি এই দিকে ফ্লো হচ্ছিল। তখন এইভাবে বলে দিলেই হয়ে যাবে। স্যার আমরা বুঝার সুবিধার্থে যদি ওইভাবে ধরে করি তাহলে হয়তো ভালো হতো। কোন ভাবে ধরে করলে? স্যার 6 ওহমের কারেন্টটা ওইদিকে যাচ্ছে, ওই দিক থেকে কোন 3Vx দিকে? এর ওই দিকে কারেন্টটাও। বললে তো হবে না, বাম থেকে ডানে স্যার আমি এইভাবে একটু বলো। অ্যানট করে দিচ্ছি স্যার। আমি স্যার যেটা ও বলতে চাচ্ছে স্যার, ইভেন আমিও, যে স্যার আমরা 6 ওহমটাকে এইদিকে নিব স্যার, আর 3 ওহম থেকেও স্যার একটা এইদিকে নিয়ে আসবো, মুখোমুখি সংঘর্ষ হবে, সংঘর্ষ হয়ে স্যার নিচের দিকে চলে যাবে। হ্যাঁ স্যার 4 ওহম দিয়ে চলে আসবে। জি স্যার। ঠিক আছে, তোমার এই ডিরেকশন দিয়ে আমি ম্যাথ করবো, দেখি সলিউশন কি আছে। ঠিক আছে, তোমার ওই জি ডিরেকশনে স্যার। আমি ম্যাথ করবো। এই ম্যাথটা সবাই খাতা কলম নাও, এটা হাতে হাতে করবো, হাতে কলমে করতে হবে এই ম্যাথ। তাহলে আমরা ম্যাথ সলভ করার সময় বইয়ের মতো না যে ওই ডিরেকশন দিয়ে করবো, দেখি আনসার কি আসে। তো তো খাতা কলম নিয়ে সার্কিটটা ড্র করে ফেলো সবাই। আমি নোটপ্যাডে একটু Recording stopped. Recording in progress. আচ্ছা। তো এখন আমরা এটা হাতে কলমে করব, দেখি কি আসে। তো আমাদের কারেন্ট ডিরেকশনটা আবার নতুন করে দিই, অ্যানোটেট না দিয়ে। সো ফার্স্টে আমি নোটগুলো অ্যাসাইন করি। V1
V2, V3, V4, এটা হচ্ছে V4। নোড গুলো অ্যাসাইন করলাম, নোড অ্যাসাইন করার পরের কাজ হচ্ছে আমি কারেন্টের ডিরেকশন অ্যাসাইন করব। আমার এটা ছিল একটা কারেন্ট, এখন থেকে নাম দিয়ে দিয়ে যাচ্ছি। আমার এই কারেন্ট ধরে নিলাম আমার I1। তারপরে এই কারেন্ট এদিকে একটা ব্রাঞ্চ আউট হবে, এপাশে আর একটা ব্রাঞ্চ আউট হবে। তো উপরেরটার নাম দিচ্ছি I2, নিচেরটার নাম দিচ্ছি I3। গেল I2 এ দিয়ে গেল। তারপর হচ্ছে এই 10 এম্পিয়ার কারেন্ট, তো 10 এম্পিয়ার আছে, এটা নেমিং করার দরকার নাই, ডিরেক্ট ভ্যালু লিখে দিই 10 এম্পিয়ার। তারপর তোমাদের মতে 6 ওহম দিয়ে কারেন্টটা বাম থেকে ডানে যাবে। সো বাম থেকে ডানেই গেলাম, কারেন্টের নাম দিয়ে দিলাম I4। তারপর 3Vx, এটা দিয়ে কারেন্ট যেহেতু পজিটিভ টার্মিনাল বামে আছে, তো ধরে নিলাম কারেন্ট বামেই আসবে, এটার নাম দিলাম I5। I5 বাকি থাকে এই 1 ওহমের ব্রাঞ্চ। সো 1 ওহমের ব্রাঞ্চ দিয়ে গ্রাউন্ড যেহেতু নিচের দিকে, অবশ্যই কারেন্ট পরেরটা যেটা আসতেছে I2 কারেন্ট এসে এই দিক দিয়ে নিচের দিকে চলে যাবে। সো I1 ওহমের মধ্যে কারেন্টের ডিরেকশন হবে এটা। তো এটার নাম দিয়ে দিচ্ছি আমি I6। সো কারেন্টের ডিরেকশন অ্যাসাইন করা শেষ। তারপরের কাজ হচ্ছে আমার দেখতে হবে সুপার নোড আছে কিনা। সুপার নোড আছে এই সার্কিটে? জি স্যার আছে। হ্যালো, জি স্যার আছে, দুইটা আছে স্যার। দুইটা আছে, রাইট? কারণ আমার দুইটা নন রেফারেন্স নোড V1 এবং V2 এর মাঝে একটা ভোল্টেজ সোর্স আছে। V3 এবং V4 এটাও আমার দুইটা নন রেফারেন্স নোড। ওই দুইটার মাঝখানেও একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স আছে। অ্যাকচুয়ালি তো এটা ভোল্টেজ সোর্স, রাইট? সো আমার দুইটা নন রেফারেন্স, চারটা নন রেফারেন্স নোডের মাঝখানে দুইটা ভোল্টেজ সোর্স আছে। সো আমি কি করতে পারি, V1 এবং V2 এর মাঝখানে যা আছে সবকিছু নিয়ে আমি একটা নোড কনসিডার করব। সিমিলারলি V3 এবং V4 এর মাঝখানে যা কিছু আছে সবকিছু নিয়ে কনসিডার করব একটা সিঙ্গেল নোড, যেটাকে আমরা বলতেছি সুপার নোড। এখন এই যে বারবার বলতেছি দুইটা নোডের মাঝখানে যা কিছু আছে, এটা বলার একটা রিজন আছে। জবের কোয়েশ্চেন গুলা তোমরা যদিও সিভিল, তোমরা তো ফেস করবো না, বাট ট্রিপলির ক্ষেত্রে জবের ইন্টারভিউ কি করে, এই ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্টার করতে আছে, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্টার বসে আছে, তখনও এই কাজটাই করতে হয়। এই রেজিস্টর এবং ভোল্টেজ সোর্স সবগুলাকে নিয়ে একটা সুপার নোড কনসিডার করতে হয়। সো সাদিকুর বইয়ে এই জিনিসটা দেয়া নাই, এরকম প্রবলেম দেয়া নাই, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে কিছু কানেক্টেড নাই সাদিকুর বইটা এটলিস্ট। তো দেখা যায় যে যারা সাদিকুর বই সলভ করে গেছে বা সাদিকুর বই পড়ছে, ওরা যে আর সলভ করতে পারে না বা কি করবে বুঝে উঠতে পারে না। এর জন্য বারবার বলতেছি দুইটা নোডের মাঝখানে যদি ভোল্টেজ সোর্স থাকে, ওইটার সাথে সিরিজে যেমন চাই তাই থাক, ওই পার্টিকুলার দুইটা নোডের যা কিছু আছে সবগুলো মিলে আমি একটা সুপার নোড কনসিডার করবো। যাই হোক, তো পরীক্ষায় এত কমপ্লেক্স কিছু দিব না, যেটা আছে এটা দিয়ে সলভ করি। তো আমি দুইটা সুপার নোড পাইলাম, রাইট? সুপার নোড V1 এন্ড V2 এর মধ্যে যা আছে ওটা একটা নোড, আর V3 আর V4 এর মাঝখানে যা আছে সবগুলো নিয়ে একটা সুপার নোড। এখন আমার প্রত্যেকটা নোডে কার্শফস কারেন্ট ল অ্যাপ্লাই করতে হবে। তোমার ফার্স্ট নোডেই হচ্ছে V1 এর যে নোডটা ছিল ওইখানে একটা সুপার নোড পেয়ে গেছি। তো সুপার নোডে KCL অ্যাপ্লাই করে বলো কি আসে। সুপার নোডে কার্শফস কারেন্ট ল অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে বলো যে ইকুয়েশনটা কি আসে। হ্যালো, কেউ একজন বলো, রেসপন্স দাও। ফার্স্ট যে এই যে 20 ভোল্টের যে সুপার নোডটা ছিল, এই সুপার নোডে কার্শফস কারেন্ট ল অ্যাপ্লাই করলে কি লিখতে পারি আমরা? স্যার আমরা কি I4 ইকুয়াল টু I2 প্লাস I3 লিখতে I4 তো বাম থেকে ডানে যাচ্ছে। I1 ইকুয়াল টু I2 প্লাস I3? সুপার নোডে এই যে ভুল করতেছে, এটাই আমার দরকার ছিল।
অন্য আরেকজন কে কি বলতে যাচ্ছ? কেউ কিছু বলতেছিলা? হ্যালো? স্যার সুপার নোটের ব্যাপারটা বুঝতেছি না আসলে। সুপার নোড হচ্ছে আমার V1 এন্ড V2, এই দুইটা নোডের মাঝখানে যা কিছু আছে সবগুলোকে একটা নোড কনসিডার করবা। মনে করবা 20 ভোল্ট ভোল্টেজ সোর্স এখন নাই হয়ে গেছে, এবং V1 V2 আলাদা কিছু না, সবাই একটা নোড। এখনো বুঝো নাই? স্যার তাইলে I1 ইকুয়াল টু I2 প্লাস আবার I1 আসতেছে কোথায়? I1 তো নোডের ভেতরে, সুপার নোডের ভেতরে পড়ে গেছে। এই টোটাল টুকু একটা নোড, এই যে টোটাল টুকু V1 আর V2 হচ্ছে একটা নোড। এখন আর মাঝখানের গুলো কিছু নাই, টোটালটা একটা নোড। এখন বলো কি আসে? টোটালটাই একটা নোড, মাঝখানে আর কিছু নাই, টোটালটা হচ্ছে সুপার নোড। একটাও না বুঝতে পারছি কি আসে? তাহলে তো স্যার এন্টার করতেছে শুধুমাত্র 10 অ্যাম্পিয়ার, আর হ্যাঁ, তো আর কিছু এক্সিট এন্টার করতেছে করবে না। বাকিগুলো। জি স্যার। তার মানে আমরা এই সুপার নোডে যদি কেসিএল লিখি তাহলে কি লিখতে পারি? 10 ইকুয়ালস I2 plus I3 I2 plus I4. প্লাস I3 প্লাস I4। I3 প্লাস I4। সো খাতায় লিখে ফেলো, কারণ আমি তো একটু পরে এগুলো মুছে দিব, আমার তো স্ক্রিনে জায়গা হবে না। তো তোমরা সবাই খাতায় লিখে ফেলো I2 প্লাস I3 প্লাস I4। তারপর আমার এই ইকুয়েশনটাকে কি করতে হবে? ওহমস ল, এবং সেই ওহমস লটাকে আমার নোড ভোল্টেজের ফাংশন হিসাবে লিখতে হবে। সো কি লিখতে পারি? 10 ইকুয়ালস I2 এর জন্য কি লিখতে পারি? I2 এর জন্য নোড কোথা থেকে কারেন্ট শুরু হয়েছে? V1 নোড V1 থেকে মাইনাস কারেন্টটা V4। যাওয়া শুরু। V1 মাইনাস V4। Recording stopped. Recording in progress. সো আমরা লিখতে পারি I2 এর জন্য V1 মাইনাস V4 ডিভাইডেড বাই কত? 3। সিমিলারলি I3 V1 minus I3 0 কত? divided by I3 হবে V1 মাইনাস 0, minus আর 0 লেখার divided দরকার by নাই। divided by 2. V1 মাইনাস 0 লেখার দরকার আছে, আচ্ছা যাও লিখলাম V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2। 2. তারপর প্লাস I4 P2 minus V3 পরেরটা divided by 6. V2 মাইনাস V3 ডিভাইডেড বাই 6। তারপর সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে বলো কত আসে, কি আসে। হাতে করো, সিম্পলিফাই করে সিঙ্গেল ইকুয়েশনে নিয়ে আসো। স্যার মাঝখানের নোটটা তো ছিল না, তাহলে V2 মাইনাস V3 কেন? মাঝখানের নোটটা জাস্ট কেসিএল টা অ্যাপ্লাই করার জন্য আমি সুপার নোট কনসিডার করছি, বাট এখন তো আমার ওহমস ল তে ফর্মুলেট করতে হবে। V1 মাইনাস V2 জাস্ট আমি কনসিডার করা বাদ দিছি শুধুমাত্র কেসিএল টা অ্যাপ্লাই করার জন্য। ফার্স্ট ইকুয়েশন কেসিএল অ্যাপ্লাই করার জন্য আমি
ওই ভি ওয়ান মাইনাস ভি টু এই মাঝখানের পোর্শনটাকে বাদ দিয়ে দিছি, এসিএল অ্যাপ্লাই করা শেষ, বাকি জিনিসটাকে আবার আমি ফেরত নিয়ে আসবো, এটারে মুছে দিই। স্যার 60 এটাকে ইকুয়ালস সরাই টু রাখি। 5v1 কত আসে ক্যালকুলেশন ঠিক মতো করো, আমি তো হাতে করতেছি না, তোমাদের উপরে ডিপেন্ড করতেছে। কত আসে? স্যার 5v1 প্লাস v2 মাইনাস v3 মাইনাস 2v4 ইজ ইকুয়ালস টু 60 আস্তে আস্তে, 5v1 প্লাস v2 ভি টু মাইনাস v3 মাইনাস ভি3 মাইনাস 2v4 মাইনাস 2v4 is equals to 60. ইকুয়ালস 60। তাহলে আমার এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, আর 1 নম্বর ইকুয়েশন পাইলি। তারপর সেকেন্ড নোডে চলে যাও। সেকেন্ড নোড হচ্ছে ভি2, ওটা তো সুপার নোডে চলে গেছে, আর পরের সুপার নোডটা কনসিডার করতে হবে। আমার ভি2 তো অলরেডি, হ্যাঁ বলো। হ্যালো, আর নয়েজ আছে পরে পরে। সো ফার্স্ট যে সুপার নোড ছিল সেটার জন্য শেষ। পরে যদি আমি আবার ভি2 তে আসতে চাই লাভ নাই, কারণ ভি2 তে তো আমি এই নোডটা সুপার নোডের আন্ডারে পড়ে এবং এই জায়গায় একবার কেসিএল অ্যাপ্লাই করে ফেলছি। তো নেক্সটে আমার যেতে হবে, নেক্সট নোড কি আছে ভি3 তে। তো ভি3 তে দেখতে পাচ্ছি এখানে আরেকটা সুপার নোড আছে। সো এগেইন আমি এটা দিয়ে এটারে নিয়ে আসলাম, এটারে এনে মুছে দিই। এখন এই সুপার নোডে আরেকটা কেসিএল অ্যাপ্লাই করো, কি আসবে? হ্যালো, সেকেন্ড সুপার নোডটা একটা কেসিএল অ্যাপ্লাই করো, কি আসে? এই ক্ষেত্রে স্যার i4 এন্টার করবে স্যার। i4 এন্টার করবে। একটু স্যার বের হওয়ার মতো তো স্যার কিছু দেখতেছি না। ওয়েট, স্যার মাঝখানে i4 4 ওহমটা দিয়ে একটা এন্টার আই কারেন্ট ডিনোট করতে হবে না স্যার একটা? 4 ওহমে তো আমি কারেন্ট ডিরেকশন দিই নাই, 4 ওহমে তো কারেন্ট ডিরেকশন দিতে হবে। জি স্যার। 4 ওহমে তো কারেন্ট ডিরেকশন দিতে হবে, এটা তো আগে দেই নাই। তো i7 লিখলাম 4 ওহমের, i7 কোন বলো? আবার স্যার 1 ওহমেও একটা তো লাগবে স্যার, ওরা 1 ওহমে i6 আছে অলরেডি। হ্যাঁ, অন ওহমে আছে। এখন বলো i4 ইকুয়ালস, i6 প্লাস i7। এই সুপার নোডে তো i2 ও আসতেছে, i4 যেমন আসতেছে i2 ও তো আসতেছে সুপার নোডে, জি স্যার, জি স্যার। তাই না? তো i4 প্লাস i2 ইকুয়ালস i6 প্লাস i7, 2 প্লাস 4 6 প্লাস 7। তো i2 প্লাস i4 ইকুয়ালস i6 প্লাস i7। তারপর ওহমস ল অনুযায়ী লিখ। i2 স্যার অলরেডি এটারে ভ্যালু connect বের করা আছে স্যার। এটাকে সরাই দিই, i2 বের করা আছে, তো ওটাকে জি লিখে স্যার, ফেলি v1 মাইনাস v1 মাইনাস মাইনাস v4 v4 বাই 3 ডিভাইড বাই 3 প্লাস i4, i4 কত হবে? v2 মাইনাস v3 i4 হবে i4 v2 করা মাইনাস আছে, i4 ও করা আছে স্যার আচ্ছা আচ্ছা, বাই 6। স্যার আমাদের i5 বাদ গেছে স্যার। i5 দাঁড়াও সুপার নোডের দেখতেছি। মধ্যে। i5 সুপার নোডের মধ্যে, তো i5 আর কনসিডার করব না। জি স্যার, বুঝতে পারছি স্যার। তো লিখতে হবে কি ইকুয়ালস i6 হচ্ছে v2 মাইনাস v3 ডিভাইড বাই 6 প্লাস i7 হচ্ছে স্যার v3 মাইনাস 0 ডিভাইডেড বাই 4। বলো, স্যার যেটাকে i6 লিখছেন স্যার ওটা আসলে i4। বুঝি নেই। স্যার নিচে ও, স্যার আচ্ছা, যেটাকে i6 লিখছেন স্যার ওটা আসলে আচ্ছা। i4। হ্যাঁ বুঝছি।
তো I2 প্লাস I4, তারপর হবে ইকুয়াল সাইন, জি স্যার। তারপর I6, I6 স্যার I6 V3 হচ্ছে minus 0 divided by 4 divided by 1 I6 স্যার। V4 minus 0 divided by 1 I6 স্যার। V4 minus 0 divided by 1, Yes স্যার। V4 minus Minus 0 0 divided by 1, V4 স্যার পরেরটাও স্যার মনে আছে স্যার, লেখা যাবে একবারে। বলো। V3 minus 0 I7 I7 হচ্ছে V3 minus 0 divided by 4, জি স্যার। V3 minus 0 divided by 4, জি স্যার। ওকে সিম্পলিফাই করো, বলো কি আসে। কত আসে সিম্পলিফাই করলে? স্যার 4v1 4v1 plus 2v2 plus 2v2 minus 5v3 minus 5v3 minus 16v4 minus 16v4 v4 is equals to 0. equal to 0. So আমার 2 নাম্বার ইকুয়েশন পাই, এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, 2 নাম্বার ইকুয়েশন পাইছি। আমার কি আরো কোনো নোট আছে অবশিষ্ট? আর কোনো নোট আচ্ছা। নাই, রাইট? গ্রাউন্ড নোটের তো আর অ্যাপ্লাই করি না কেসিএল। আচ্ছা, এখন একটা জিনিস বাদ দিয়ে দিছি, আমরা যে সুপার নোট কনসিডার করছিলাম, সুপার নোট কনসিডার করার জন্য যে আমার কম্পেনসেশন হিসাবে ইকুয়েশনটা লিখতে হয়, সেই দুটা লিখি নাই, তাই না? ওই দুইটা জি ইকুয়েশন স্যার। লিখতে হবে। তার আগে একটু মিটিং এ রিজয়েন করো। আমার মিটিং এর টাইম শেষ হয়ে গেছে, সবাই একটু মিটিং এ রিজয়েন।
Recording in progress. যেটা বলতেছিলাম যে আমি যে দুইটা সুপার নোড যে কনসিডার করছি, সুপার নোডের কম্পেনসেশন হিসেবে আমার যে দুইটা ইকুয়েশন লেখার কথা ছিল সেটা আমরা এখনো লিখি নাই, এখন লিখতে হবে। ফার্স্ট সুপার নোডে আমরা কি লিখতে পারি? V1 মাইনাস V2 ইকুয়ালস 20 ভোল্ট লিখতে পারি না? ফার্স্ট সুপার নোডের জন্য V1 মাইনাস V2 ইকুয়ালস 20 ভোল্ট। জি স্যার। হ্যালো, লিখতে পারি তো? আমার হায়ার পটেনশিয়াল পয়েন্ট V1 আর লোয়ার পটেনশিয়াল পয়েন্ট V2, এই দুইটার পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভোল্টেজ সোর্সের ভোল্টেজ 20 ভোল্ট। সো আমরা ফার্স্ট সুপার নোডের কম্পেনসেশন হিসেবে এই ইকুয়েশনটা লিখব, V1 মাইনাস V2 ইকুয়ালস 20। সো লিখতেছি V1 মাইনাস V2 ইকুয়ালস 20। এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। তারপর সিমিলারলি সেকেন্ড সুপার নোডের জন্য আরেকটা আসবে, কি আসবে বলো? স্যার V3 মাইনাস V4 V3 মাইনাস V4 3Vx V3 মাইনাস V4 ইকুয়ালস 3Vx। 3Vx। তো নেটওয়ার্ক সমস্যার কারণে মিস করেছি স্যার যে V1 মাইনাস V2 কেন হবে। আচ্ছা, আগে লিখে নিই V3 মাইনাস V4 কি ছিল? V3 মাইনাস V4 ইকুয়ালস 3Vx। 3Vx। এটা হচ্ছে তো যারা পরে আসছো বলতেছিলাম যে আমি যে সুপার নোড দুইটা কনসিডার করছি, সুপার নোডের কম্পেনসেশন হিসাবে যে আমার দুইটা ইকুয়েশন লেখা লাগতো সেটা এখনো লিখি নাই। আমরা কি লিখতে পারি এই সুপার নোডের জন্য? V1 মাইনাস V2 ইকুয়ালস 20 ভোল্ট, অর্থাৎ আমার হায়ার যেহেতু 20 ভোল্ট ভোল্টেজ সোর্সের প্লাস আছে বাম দিকে আর মাইনাস আছে ডান দিকে, তার মানে আমার V1 নোডটা হচ্ছে হায়ার পটেনশিয়াল নোড আর V2 নোডটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল নোড, এবং দুইটা নোড ভোল্টেজের ডিফারেন্স হবে এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজ 20 ভোল্ট। সেজন্য আমি লিখতে পারি V1 মাইনাস V2 ইকুয়ালস 20 ভোল্ট। এটা লিখে আমি 3 নাম্বার ইকুয়েশন দিছি এটাকে। সিমিলারলি সেকেন্ড যে সুপার নোডটা ছিল সেটার ক্ষেত্রেও পজিটিভ আছে বাম দিকে আর নেগেটিভ আছে ডান দিকে। তো আমার বাম দিকের যে নোড V3 সেটাই হচ্ছে আমার হায়ার পটেনশিয়াল, আর ডান দিকের যে নোডটা আছে V4 সেটা লোয়ার পটেনশিয়াল নোড। সো আমি সেকেন্ড সুপার নোডের জন্য লিখতে পারি V3 মাইনাস V4 ইকুয়ালস আমার এই ভোল্টেজ সোর্সের ভ্যালু 3Vx। তো এটা লিখে আমি 4 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন অ্যাকচুয়ালি 4 নাম্বার দেয়া ঠিক হবে না, আমার Vx এর ভ্যালুটাও বসাইতে হবে। তো Vx এর ভ্যালু কি? 3 ওহম এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে Vx, রাইট? ডিফাইন করা আছে 3 ওহম এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে Vx। তো Vx টাকে আমরা নোড ভোল্টেজের ফাংশন হিসেবে কিভাবে লিখতে পারি? প্লাস আছে বাম দিকে, তার মানে হায়ার পটেনশিয়াল পয়েন্ট হচ্ছে V1, আর মাইনাস আছে ডান দিকে, তার মানে লোয়ার পটেনশিয়াল পয়েন্ট হচ্ছে V4। সো আমরা Vx এর পরিবর্তে লিখতে পারি V1 মাইনাস V4, তাই না? জি স্যার। হ্যালো, সো জি স্যার। Vx এর পরিবর্তে আমরা লিখতে পারি জি V1 স্যার। মাইনাস V4। সো আমরা এই ইকুয়েশনটা লিখবো ইকুয়ালস V3 মাইনাস V4 ইকুয়ালস কত? 3 V1 মাইনাস V4, রাইট? V1 মাইনাস V4। সো এটা হবে অ্যাকচুয়ালি আমার 4 নাম্বার ইকুয়েশন হবে এটা। পরেরটা মুছে দিই, সেম জিনিস। পুরোটাকে সিঙ্গেল ইমেজ নিয়ে নিস থাক। তো নিচের ইকুয়েশনটা হচ্ছে আমার 4 নাম্বার ইকুয়েশন। সো আমি 4টা ইকুয়েশন পাইছি, 4টা আননোন ভ্যারিয়েবল পাইছি। ক্রেমার্স রুল ইউজ করলে আমার একটু ঝামেলা আছে, ক্যালকুলেটরে তো আমি 4/4 ইকুয়েশনের ডিটারমিনেন্ট বের করতে পারবো না, তাই আমাকে একটু সাবস্টিটিউশন করে 3/3 ইকুয়েশনে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি? আমি এখন 4টা ইকুয়েশন পাইছি, 4টা আননোন ভ্যারিয়েবল আছে। আমার যদি এটা কম্পিউটার হয়তো ম্যাটল্যাব বা পাইথনে প্রোগ্রামিং করে বা সি প্লাস প্লাসে প্রোগ্রামিং করে
আমি শেষ করে দিতে পারতাম, বাট আমার ক্যালকুলেটরে তো ম্যাক্সিমাম ক্যালকুলেটরে 4x4 ইকুয়েশনের ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা যায় না। তো আমি কি করব, একটা ইকুয়েশনকে রিডিউস করে ফেলবো। তো আমি এখান থেকে কোনো একটাকে রিডিউস করে ফেলবো। তো দেখতে পাচ্ছি আমার স্যার 3 যদি নাম্বার কোনো ইকুয়েশন থেকে রিডিউস ক্যালকুলেটরে করে, করা যায়, করলে সমস্যা হবে? তাহলে করবো, সমস্যা নেই। কোনো ক্যালকুলেটরে, হ্যাঁ, ওই যে ব্ল্যাক কালারের ক্যালকুলেটর গুলা, ওইটাই পিডব্লিউ করা যায়। নতুন যেটা আসছে। হ্যাঁ, ওগুলো করা যায়, তাহলে করবো, সমস্যা নেই। বাট আমাদের ম্যাক্সিমাম যারা ওই 991 ইএস প্লাস ইউজ করি, সবারই 3/3। তো তাদের জন্য আমরা একটু সাবস্টিটিউশন মেথড একটা ইউজ করে আমার ইকুয়েশনটাকে কমায় নিয়ে আসতে হবে। তো আমার 3 নাম্বার ইকুয়েশনে অনলি 2টা ভেরিয়েবল আছে, বাকি সবগুলাই 3টা করে ভেরিয়েবল বা 4টা ভেরিয়েবল, রাইট? তো আমার 3 নাম্বার ইকুয়েশনটা থেকে আমি যদি একটু কিছু বের করে নিয়ে আসতে পারি তাহলে আমার জন্য ইজিয়ার। সো আমি কি করতে পারি, আমি 3 থেকে, ফ্রম 3 নাম্বার ইকুয়েশন থেকে আমি লিখতে পারি v1 ইকুয়ালস 20 প্লাস v2। এখন আমার যে বাকি 3টা ইকুয়েশন আছে, 1, 2 এবং 4 নাম্বার ইকুয়েশন, এই 3টা ইকুয়েশনে v1 এর পরিবর্তে 20 প্লাস v2 বসাবো। কি অ্যানোটেশন টুল দিয়ে লিখছি। So আমি 3 নাম্বার ইকুয়েশন থেকে লিখতে পারি v1 ইকুয়ালস 20 প্লাস v2। এখন এই v1 এর ভ্যালুটা আমরা বাকি 3টা ইকুয়েশনে রিপ্লেস করব। করলে কি আসে, 1 নাম্বার ইকুয়েশনে v1 এর জায়গায় 20 প্লাস v2 লিখো, লিখে বলো যে কি আসে, কি ইকুয়েশন। স্যার 6v2 নেক্সট পেজে যেতে হবে। পেজ বলো, 6v2 মাইনাস v3 মাইনাস v3 মাইনাস 2v4 মাইনাস 2v4 মাইনাস 2v4 ইকুয়ালস টু মাইনাস 40। ইকুয়ালস মাইনাস 40। সো এটা হচ্ছে আমার নতুন 1 নাম্বার ইকুয়েশনের নতুন ভার্সন, রাইট? এটা 1 5 নাম্বার ইকুয়েশনের নিউ ভার্সন। বুঝি নাই। 5 নাম্বার সমীকরণ। ওই তো 1 নাম্বার ইকুয়েশনের নতুন ভার্সন, এটা 5 নাম্বার না লিখে আমি আবার 1 নাম্বার লিখছি, সমস্যা নেই, বা 5 নাম্বার লিখলাম, জি স্যার। আমার স্যার 5 লিখলাম, এটা 5 নাম্বার ইকুয়েশন। তারপর এগেইন আবার সেকেন্ড ইকুয়েশনে v1 এর ভ্যালুটা রিপ্লেস করো। v1 ইকুয়ালস 20 প্লাস v2, সেটা 2 নাম্বার ইকুয়েশনে রিপ্লেস করো, রিপ্লেস করে সিম্পলিফাই করে বলো কত আছে। স্যার 6v2 Again 6, okay, 6v2 minus 5v3 5v3 minus 16v4 তারপর equal to minus 80 18 6 নাম্বার 6 নাম্বার ইকুয়েশন। সমীকরণ। 4 নাম্বার ইকুয়েশনে আবার রিপ্লেস করো v1 এর ভ্যালু। স্যার 4 নাম্বার 3v2 মাইনাস ইকুয়েশনে v1 এর ভ্যালু 3v2 মাইনাস মাইনাস v3 minus v3 মাইনাস v3 মাইনাস 2v4 minus মাইনাস 2v4
ইকুয়ালস টু ইকুয়াল টু মাইনাস মাইনাস 60। 60 মাইনাস 60। আচ্ছা 60 60 তো 60 লিখলাম। আমার 7 নাম্বার ইকুয়েশন। এখন আমি তিনটা ইকুয়েশন পাইছি যেটাতে আননোন ভেরিয়েবল আছে তিনটা। ক্রেমার্স রুল ইউজ করে সলভ করব। ক্রেমার্স রুল অলরেডি দেখাই দিছি, ওইটা ইউজ করে সলভ করো। আমার যেহেতু ক্লাসে এতটা টাইম হবে না, আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি। স্যার এটা তো এমনি বেশি বড় হয়ে গেছে, আমরা ক্যালকুলেটরে করলে তো পারি। হ্যাঁ পারো, বাট ডেল্টা গুলো দেখাই দিতে তো সমস্যা নাই, জাস্ট লিখবা আর ক্যালকুলেটরের আনসারটা লিখবে। 6 1 জায়গা থাকবে স্যার? সরি সরি ম্যাট্রিক্স না তো, আমরা ইকুয়েশন সলভ করব, রাইট? মোড থেকে 5, এখান থেকে আমার ইকুয়েশন আছে 3 ভেরিয়েবল, তার মানে 2 নাম্বার, রাইট? 2 নাম্বারে যাব, 2 প্রেস করলাম, তারপর কোএফিসিয়েন্ট গুলো বসাবো। 6 মাইনাস v1 মানে -1, তারপর -2 v4, তারপর হচ্ছে d হচ্ছে -40, 6 v2 -5 v3 -16 equals -80, হচ্ছে 3 মাইনাস v3 মানে 1, তারপর -2 v4 হচ্ছে -60 করলে আমার কত আসে? x ছিল হচ্ছে v2 আসে 6.7, 6.67 v2 হচ্ছে 6.67 ভোল্ট, v3 v4 73.3, অঙ্ক 100% ভুল হয়েছে। তারপর হচ্ছে -46.7, 173.3 এরপর -46.7 ছিল। ওই কারেন্ট ডিরেকশন এরকম উল্টাপাল্টা করলেই ভুল হওয়ার চান্সেস বেশি থাকে। আচ্ছা দেখি আনসার দেখি, v1 এর ভ্যালু এখান থেকে পাচ্ছি, কত পাচ্ছি? So 26.67 v1, কত? 26.667, 36 না 26? so 26, 20 26 plus v2 না, v1 এর মান 26.67 7 ভোল্ট। আনসার ঠিক আছে? জানি না স্যার। স্যার আপাতত তো এটাই আসছে। এক্সাম্পল ছিল এটা, এক্সাম্পল পয়েন্ট 4.4 স্যার ঠিক আছে স্যার। v1 হচ্ছে 26.67, v2 হচ্ছে কত আগে বাইর করা ছিল, হ্যাঁ বইয়ে ম্যাচ করছি, ঠিক আছে। v4 হচ্ছে -46.7, v3 হচ্ছে 173.3, ঠিক আছে। তাহলে স্যার সাকসেস তাইলে, হ্যাঁ, সাকসেস স্যার। সাকসেস স্যার। স্যার এগুলোর একটা ম্যাথের জন্য কি স্যার 10-15 নাম্বার করে দিবে স্যার? এটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি দেখিনি কিভাবে করছে স্যার। তো আমার এটা জাস্ট ক্রেমার্স রুলে দেখায় দিবা, বাকিটা ক্যালকুলেটরে করো, সমস্যা নাই। আর প্রসিডিউরটা দেখাইতে হবে যে ম্যাট্রিক্স গুলা শো করতে হবে, শো করার পর ভ্যালু গুলা তুমি এমনিতে বসাও, সমস্যা নেই। ম্যাট্রিক্স গুলা স্যার কি অনেক শো করো, লেন্দি তো হয়েছে, জাস্ট
ওই ডেল্টার ম্যাট্রিক্স গুলা ডিটারমিনেন্ট গুলো একটু দেখায়ও, বাকি আনসার এমনিতে বসায় দিই। জাস্ট ম্যাট্রিক্সটা ওই যে ডিটারমিনেন্টে লেখা হয়েছে এতটুকু দেখা, আনসার আর দেখা লাগবে না, জাস্ট ইকুয়েশন গুলো থাকলেই হচ্ছে। ওকে, সো সুপার নোট আমরা দেখতে পারছি, সুপার নোট এভাবে বাকি নোট, বাকি যে প্র্যাকটিস প্রবলেম আমরা সলভ করব। প্র্যাকটিস প্রবলেম 3.5 মাত্র কি করছে, আচ্ছা এটা তো মেশে চলে আসে। Recording stopped. Recording in progress. এখন প্র্যাকটিস প্রবলেম 3.4 হোমওয়ার্ক পাওয়া যাবে না। এখানেও আমার আগের মতোই দুইটা সুপার নোট আছে, বাট এখন এই যে প্লাস মাইনাস সাইনটা দ্বিতীয়টার ক্ষেত্রে একটু উল্টা দিকে, আর আমার এই সোর্সটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তো আমি এই নোডে এই কারেন্টের ভ্যালুটা যখন বসাবো, অর্থাৎ সুপার নোডের জন্য তোমার লিখতে হচ্ছে V2 মাইনাস V3 ইকুয়ালস 5I, রাইট? আমার সুপার নোডের জন্য এই ইকুয়েশনটা লিখতে হচ্ছিল এই সুপার নোডটার জন্য। সো এখানে কারেন্টের ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছে এটা। সো আমার এই কারেন্টের ভ্যালু আমার জাস্ট ওহমস ল ইন টার্মস অফ নোড ভোল্টেজ লিখতে হবে। কি হবে? I কি হয়? V1 মাইনাস গ্রাউন্ড নোড ডিভাইডেড বাই 2, রাইট? সো জাস্ট আমার এতটুকু এক্সট্রা জিনিস, বাকি সব কারেন্টের ডিরেকশন এই প্লাস দিয়ে, যেহেতু ডান পাশে কারেন্টের ডিরেকশন হবে এই পাশে, বাকি সব তো আগের মতোই, আগের ম্যাথের মতো, রাইট? জি স্যার। সো এটা হোমওয়ার্ক করবা বাসায়, প্র্যাকটিস প্রবলেম 3.4। সো এটাই হচ্ছে নোডাল অ্যানালাইসিস। তো কারো কোনো কোশ্চেন আছে? সোফার নোডাল অ্যানালাইসিস আমরা শেষ করে ফেলছি। স্যার কোয়েশ্চেনে কি স্যার নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস এইভাবে বলা থাকবে? আচ্ছা, সো কোশ্চেন দুই ধরনের হতে পারে, আমি বলে দিতে পারি সার্কিট দিয়ে যে এটা নোডাল অ্যানালাইসিস দিয়েই সলভ করো, কিংবা মেশ অ্যানালাইসিস দিয়েই সলভ করো, কিংবা শুধুমাত্র কেভিএল অ্যাপ্লাই করো বা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে অ্যাপ্লাই করো। আমি যদি মেথডটা বলে দিই তাহলে অবশ্যই ওই মেথড দিয়ে সলভ করতে হবে। আর সেকেন্ড টাইপের কোশ্চেন হতে পারে আমি সার্কিটটা দিয়ে বলবো যে সার্কিটটা সলভ করো, কারেন্ট ভোল্টেজ বের করো। তখন তোমরা যে কোনো মেথড ইউজ করতে পারো। আমরা সুপার, ওহমস ল, কার্শফ কারেন্ট ল, কার্শফ ভোল্টেজ ল, ঠিক আছে, তারপর ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, তারপর কার্শফ নোডাল অ্যানালাইসিস শিখলাম এবং মেশ অ্যানালাইসিস শিখবো। তারপর আরেকটা মেথড আছে সুপারপজিশন থিওরেম। তো এই মেথড গুলোর যে কোনো একটা মেথড ইউজ করতে পারো, যদি আমি মেনশন না করে দিই যে পার্টিকুলারলি এই মেথড দিয়ে ইউজ করো, এটা যদি বলি তাহলে ওই মেথড ইউজ করতে হবে। আর যদি মেনশন না করি, যদি বলি যে জাস্ট কারেন্ট আর ভোল্টেজ ভালো বের করো, তখন তোমাদের যেটা ইচ্ছা ওটা দিয়ে করতে পারো, যেটা ইজি মনে হবে ওই মেথড দিয়েই সলভ করতে পারো। বা ট্রিক্স হচ্ছে আমার মেশ অ্যানালাইসিসে ভুল কম হয়, কারণ এই যে নোড নোড ভোল্টেজ গুলো আর ওই কারেন্টের ডিরেকশন, ব্রাঞ্চ কারেন্টের ডিরেকশন অ্যাসাইন করতে গিয়ে পেস লাগে, তো অনেক সময় ভুল হয়ে যায়। বাট ট্রিক্স হচ্ছে যদি কিছু না বলে দিই, মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করা ইজিয়ার এবং ভুল হওয়ার চান্স কম। কারণ আগেই বলছি পরীক্ষার দিন টেন্স থাকবা অনেক, সারা রাত পরে পরীক্ষার হলে ঢুকবা, মাথায় অনেক কিছু কাজ করবে, ঘুম থাকবে, টেনশন থাকবে, তো তখন দেখবো যে প্লাস মাইনাস সাইন না চাইলেও ভুল হইতেছে। ট্রিক্স হচ্ছে কিছু না বললে মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করা বেটার, ভুল হওয়ার চান্স কম। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই থাক। Recording stopped.